মাত্র 4 জন জয়েন করেছে, মনে হয় যে ক্লোজিং চলার কারণে সবারই মনে হয় একটু সমস্যা গেছে। এখন তো আজকে তো 3 তারিখ, শেষ হয়ে যাওয়ার কথা বেশিরভাগেরই, অনেকে বিজি ছিলেন। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আজকে আমরা আগে ফরম্যাট শিখবো, ফরম্যাট শিখার পরে আমরা একটা কোশ্চেন শিখবো, ঠিক আছে? এবং আপনারা প্র্যাকটিস করবেন, কারো কোথাও কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। আর এই বুকটা থেকে যদি ক্যাশ ফ্লো আপনারা প্র্যাকটিস করেন, 80% আপনাদের রিকভার হয়ে যাবে, বা মোর দেন 80%। বাকি যে 20% এটা যখন আমি কোশ্চেন সলভ করাবো এই দু একটা ক্লাস পর থেকেই, তখন বাকিগুলো কোশ্চেন এগুলো প্র্যাকটিস করলে আপনাদের ম্যাথ গুলো ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আরিফ ভাই, এর আগে ক্যাশ ফ্লো করেছেন তো নাকি? না ভাইয়া, এর আগে ক্যাশ ফ্লো করা হয় নাই। কখনোই শিখেননি বা প্র্যাকটিস করেননি? হ্যাঁ, না ভাইয়া, করি নাই এটা। আচ্ছা, মানে ফার্স্ট টাইম। ইসমাইল ভাই বলেন তো, ইসমাইল ভাইয়েরও কি ফার্স্ট টাইম আছেন? আচ্ছা, ওনাকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এজাজ ভাই আছেন? এজাজ ভাই? আচ্ছা, তাহলে এবার মাহফুজা আপু বলেন। আছি। আচ্ছা এজাজ ভাই, ঠিক আছে, আপনি তো প্র্যাকটিসে আছেন, থাকেন। আমি প্র্যাকটিসে আচ্ছা আছি ভাই। জি, মাহফুজা আপু একটু বলেন তো, আপনি ক্যাশ ফ্লো এর আগে করেছেন না এটা ফার্স্ট টাইম? ভাইয়া আমি নতুন এবার। আচ্ছা, ফার্স্ট টাইম, তার মানে খুব সিরিয়াস হইতে হবে। ক্লাসটা রেকর্ড হচ্ছে, জি। কয়েকবার করে শুনবেন, শোনার পর যাতে করে আপনাদের বেসিকটা তৈরি হয়। শিউলি আপু এর আগে কি ক্যাশ ফ্লো করেছিলেন না ফার্স্ট টাইম? তো শিউলি, শিউলি, হ্যাঁ শিউলি আক্তার আপু, শিউলি আপু আছেন? আচ্ছা, আপুকেও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? জি জি জি, আমি বলছি ক্যাশ ফ্লো কি এর আগে করেছেন না এটা ফার্স্ট টাইম? না ভাইয়া, এটা ফার্স্ট টাইম, এর আগে করি নাই। আচ্ছা, তাহলে একটু খুব মনোযোগ দিতে হবে। আমরা একদম এটা ধরে চলবো যে কেউ কখনো ক্যাশ ফ্লো করে নাই, একবারে শুরু থেকে বেসিক থেকে আমরা পড়ার চেষ্টা করব। আচ্ছা, উপস্থিতির অবস্থা খুবই ভয়ানক। 16 জনের মধ্যে, 17 জনের মধ্যে মাত্র এক, 1 2 3 4 5 6 জন ক্যাশ ফ্লো করেছেন কখনো, না একেবারেই নতুন? ভাইয়া করছি, কিন্তু ওইভাবে আমার কনসেপ্ট ক্যাশ ফ্লোতে ক্লিয়ার না ভাইয়া। জি জি, ক্যাশ ফ্লোতে বেশ কিছু কনসেপ্ট লাগে, এটা একটা ইন্টিগ্রেটেড ব্যাপার, সেই জন্য আমি একটু জেনে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটাই ধরে যে কেউ হ্যাঁ, কখনো একটু ডেট পড়া, হ্যাঁ হ্যাঁ, পড়ালে জি ভালো হবে। জি জি, আমি এটাই ধরে নিব কেউ কখনো ক্যাশ ফ্লো করে নাই, আজকে প্রথম। তো প্রথমেই তো আসলে অ্যাডভান্স করা যায় না, একদম বেসিক থেকে ধীরে ধীরে করতে হবে। আমি বেসিক ক্লাস করাই, আপনারা প্র্যাকটিস করেন, ধীরে ধীরে দেখবেন যে সব হচ্ছে ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে ভাইয়া হোয়াটসঅ্যাপে। এটা কি আপনি যে পিডিএফ গুলো দিয়েছেন ওইখান থেকে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পড়াচ্ছেন, এটাই তো? জি জি, ওখান থেকে করলেই আপনার এই মোর দেন 90% ধরেন যে আপনার কাভার হয়ে যাবে ওখান থেকেই। 10% হয়তো নতুন দু একটা করে এন্ট্রি আসতে পারে এই, তাছাড়া ওই এই বইটাতে সব কভার করে আর কি মোটামুটি ভাবে, বুঝছেন? এই বইয়ের যদি আপনারা 1 থেকে 25 পর্যন্ত কোশ্চিন করতে পারেন, তাইলে আপনারা ক্যাশ ফ্লো 90% শিখে ফেলবেন, 10% হয়তো বা অন্য কোথাও কোশ্চিন টোশ্চিন এগুলো হাতালে হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, আপনারা জাস্ট মনোযোগ রাখিয়েন, আমি অ্যান্সার গুলোও দিয়ে রাখবো। আর আসল কথা, আমি আপনাদেরকে দেখেন 100%-এর মধ্যে কত দিতে পারবো, সর্বোচ্চ 10% রাস্তাটা দেখাই দিব যে ভাই আপনি এই রাস্তায় চলেন, কিন্তু চলতে হবে আপনাদেরকে। আপনারা যদি আসলে যে কোনো ব্যস্ততার কারণেই হোক মনোযোগ কম দেন, সময় কম দেন, প্র্যাকটিস কম করেন, আসলে এখানে বলার কিছু নাই, রিকভার হবে না। হ্যাঁ, আর এই দুইটা একটা ক্লাসে আর কি শিখবেন, হয়তো বেসিক কনসেপ্টটা আসবে, বাট সেই কনসেপ্টটাকে আপনাদের প্র্যাকটিসের মাধ্যমে আগায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এবং খুবই মনোযোগ দিয়ে আপনারা ক্লাসটা করেন। আমি বেসিক থেকে শুরু করি, পরে আমরা কোশ্চিন প্র্যাকটিসে ঢুকছি। ভাইয়া, একটা কোশ্চেন ছিল ভাইয়া। 100 বার বলেন। ভাইয়া, আমরা যে যে অ্যাজ অন আর ফর দ্য ইয়ার ইন্ডেড, মানে এই দুইটার ভিতরে একটু ডিফারেন্সটা যদি বলতেন। আরেকবার কোশ্চিনটা করেন। যে অ্যাজ অন মানে আমরা এই যে এখানে কিন্তু বেশ কয়েকবার অ্যাজ অন ব্যবহার জি করতেছি, এবং
ফর দ্য অ্যাজ ইয়ার ওয়ান ইন্ডেড। অ্যাজ ওয়ান ক্যাশ ফ্লোতে হয় না, সেটা হয় ব্যালেন্স শিটে। হ্যাঁ, ব্যালেন্স শিটে হয় অ্যাজ ওয়ান, আর ক্যাশ ফ্লোতে হয় ফর দ্য ইয়ার এন্ডেড। মানে এটার মানে হচ্ছে এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্ট, এটা হয় সারা বছরের জন্য। এই জন্য বলা হয় ফর দ্য ইয়ার এন্ডেড, মানে সারা বছর শেষে আমার এটা রেজাল্ট। আর আপনার ব্যালেন্স শিটটা একটা ডেটের হয়, স্পেসিফিক ডেটের, সে ওই জন্য সেখানে বলা হয় অ্যাজ ওয়ান, মানে আজকের দিনে আমার ব্যালেন্স শিটের অবস্থান এই। বুঝতে পেরেছেন ভাই? জি ভাই। হ্যাঁ। তো সারা বছরের হিসাবগুলো দেখানো হয় ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, আর ব্যালেন্স শিটে দেখানো হয় জাস্ট একটা দিনের ব্যালেন্স। এই জন্য সেখানে বলে অ্যাজ ওয়ান। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন আসলে শুরু করব আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আমরা আজকে আগে ফরম্যাট শিখবো, কারণ আমি এটা অ্যাজিউম করে নিচ্ছি যে আপনারা কেউই ক্যাশ ফ্লো কখনো করেন নাই, এই ভেবে আমি আপনাদেরকে শিখাবো। হ্যাঁ। আর ভাই আসলে ফরম্যাটে আমি কি কোনো আমি একটা, চেঞ্জ আসছে কি? হ্যাঁ, চেঞ্জ আসবে জানুয়ারি থেকে। আপাতত আমরা এতদিন যে ফরম্যাট চলেছে সেটাই আমরা নিব। কারণ হচ্ছে নতুন ফরম্যাটে এখন অনেকেরই সমস্যা হবে। এই জন্য, যেহেতু এটা ডিসেম্বর পর্যন্ত চলবে, হ্যাঁ, সুতরাং এটা আমরা আগে এখন ব্যবহার করব। ঠিক আছে। নতুনটা আমরা জানুয়ারি থেকে শুরু করব। ওটা হচ্ছে IFRS 18। ঠিক আছে। আচ্ছা। আর আরেকটা কথা বলি, এখানে যেমন এই যে আমাদের শ্রাবণী আপু দেরিতে জয়েন করলেন, হ্যাঁ, তো আমি চিন্তা ভাবনা করছি কি, যারা 9:30 টাইমের পরেও দেরিতে জয়েন করবেন এদেরকে একটু জরিমানা করা হবে। ঠিক আছে। এদেরকে একটা অ্যামাউন্ট জরিমানা করা হবে, যেন সেই জরিমানার ভয়ে তারা দেরিতে জয়েন না করে। ঠিক আছে। কারণ হলো খুব সিরিয়াস ক্লাস, এগুলো খুব মনোযোগ দিয়ে আসলে পড়তে হবে। ঠিক আছে। তো আমরা শুরু করি। দেখেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটার মানে কি? মানে হচ্ছে কোম্পানিতে কত ক্যাশ আসলো আর কোম্পানি থেকে কত ক্যাশ চলে গেল, এইটার হিসাব। এখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আমরা কি দেখব, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাটটা আমরা শিখবো। খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দিয়ে আপনারা আমার সাথে থাকেন। সবার আগে আমরা লিখবো কোম্পানির নেম। সাপোজ ধরেন ABC কোম্পানি। কোম্পানি নেম চলে আসলো। তারপরে আমরা কি লিখবো? আমরা লিখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ABC কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্র্যাকেটে লিখবো ইনডাইরেক্ট মেথড। আচ্ছা, দুইটা মেথড হয়, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট আসে 95% ক্ষেত্রে, আর 5% ক্ষেত্রে আসে ডাইরেক্ট মেথড। আপনারা আগে ইনডাইরেক্ট শিখেন, পরে আমি ডাইরেক্ট শিখাই দিব। ইনডাইরেক্ট যে পারবে, ডাইরেক্ট তার আর কোনো সমস্যা নাই। ABC কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ইনডাইরেক্ট মেথড। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে আমরা লিখবো ফর দা ইয়ার এন্ডেড। আচ্ছা, ডিসেম্বর ধরে নিলাম, বছর শেষ হয় ডিসেম্বর 31, সাপোজ ধরেন 2025। ঠিক আছে। এইটা হলো আমাদের তিনটা জিনিস প্রথমে আসবে, ভালো করে আপনারা শিখেন। প্রথমে আসবে কোম্পানির নাম, যেমন এখানে লিখেছি ABC কোম্পানি। তারপরে আসবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কোন মেথড? ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট হলে লিখবেন ডাইরেক্ট মেথড। আচ্ছা, তারপরে আমরা কি লিখবো? ফর দা ইয়ার এন্ডেড, ডিসেম্বর 31, 2025। ঠিক আছে। এইটা আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের হেডিং হয়ে গেল। এটা আমাদের ফার্স্ট কাজ। এরপরে আমরা কি করব? এরপরে আমরা এটার ফরম্যাট রেডি করব। আপনারা অবশ্যই বাম পেজে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুরু করবেন। আচ্ছা, তাহলে এই যে আমরা একটা ঘর করে নিব, এবং এটা 2 পেজেই করে নিব, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমি বরাবরই করি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনাদেরকে আমি ভালো করে বুঝাতে পারি। হ্যাঁ।
আচ্ছা, এখন এইটা 2 পেজে কেন করলাম, যাতে করে আপনাদের আঁটে, অনেকে 1 পেজে আঁটাতে পারে না, তাদের জন্য আমি 2 পেজে করলাম। তাহলে এখানে হেডিং কি কি থাকবে? পার্টিকুলার্স, টাকা টাকা, পার্টিকুলার্স, এখানে অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট যদি টাকায় থাকে টাকা লিখবেন, রুপিতে থাকলে রুপিতে লিখবেন, রিঙ্গিত থাকলে রিঙ্গিতে লিখবেন, ডলার ডলার, পাউন্ড পাউন্ড, যা থাকবে তাই লিখবেন অ্যামাউন্টের পাশে ব্র্যাকেটে। যেমন এখানে ধরেন সাপোজ ধরে নিলাম টাকা আছে, তাহলে আমরা ব্র্যাকেটে টাকা লিখবো, ঠিক আছে? এইটা ওকে। তাহলে এই পাশেও আমি একটু করে ফেলি। আচ্ছা, আপনাদেরকে প্রথমে আমি 1 পেজেই শিখাই, যখন অঙ্ক করব তখন আমরা 2 পেজে যাব। সাপোজ এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর সবার আগে আসলে, আচ্ছা আচ্ছা, সবার আগে আমরা আসলে কি করব, এইটা আমরা আঁকার পরে সবার আগে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শুরু করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিচ থেকে উপরের দিকে যায়, ঠিক আছে? এটা আপনাদেরকে একটু বলি, একটু শুনতে কেমন লাগতে পারে। এটা নিচ থেকে শুরু হয়, সবার আগে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে অ্যান্সার বের করা হয়। অ্যান্সার বের করার পরে প্রত্যেকটাতে প্রয়োগ করা হয়। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন, এইখানে নিচে, সবার নিচে লিখবো, কি লিখবো? ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এটা আউটার কলমে যাবে। আচ্ছা, এর নিচে 2টা দাগ টেনে দিব, ঠিক আছে? আচ্ছা, ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে সমজাতীয়, মানে যেগুলো ক্যাশ জাতীয়, ক্যাশ এবং ক্যাশ জাতীয়, এক কথায় শেষ, ঠিক আছে? ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এবার এর উপরে আসবে ওপেনিং, ওপেনিং ব্যালেন্স অফ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস। আচ্ছা, এটা এখানে আসবে। তারপরে আমরা দেখব, সাপোজ ধরেন ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ছিল 70, হ্যাঁ 70, আর এখানে হয়েছে 100। তার মানে কি, ওপেনিং থেকে ক্লোজিং এ কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। কত ইনক্রিজ হয়েছে? 30। তাহলে আমরা এবার লিখবো নেট ইনক্রিজ, নেট ইনক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস। আমি একটা কথাই বলি, ইদানিং এই ধরনের কোশ্চিন গুলাতে 14 মার্ক দেয়, 14 মার্ক, ঠিক আছে? এই 14 মার্ক পেতে আপনাদের সর্বোচ্চ 20 মিনিট লাগবে। সুতরাং আপনারা এটাকে খুব স্ট্রং প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবেন। আমি যেভাবে শিখাচ্ছি এইভাবে যদি আপনারা ফরম্যাট করে আসেন, তাও কিছু মার্কস পাবেন, ঠিক আছে? এবং আপনারা দেখা যাচ্ছে একটা কোশ্চিনের মধ্যে 5টা রিকোয়ারমেন্ট আছে, একটা পারলেন না, বাকি 4টা করলেন, 4টার মার্ক পাবেন, একটার জন্য হয়তো 1.5 মার্ক 2 মার্ক কেটে নিবে, ঠিক আছে? বাকি মার্কস গুলো কিন্তু আপনারা পাবেন। সুতরাং আপনাদেরকে ফরম্যাট শিখতে হবে, এবং ফরম্যাট শিখার পরে খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে প্রতিটা এন্ট্রি বসাইতে হবে, ঠিক আছে? একটা কোশ্চিনে সর্বোচ্চ 2-1টা এন্ট্রি না পারতে পারেন, বাকি সবই পারবেন। তার মানে যদি 2 মার্কও কেটে নেয় আর বাকিটা আপনারা করে আসেন, অঙ্ক নাও মিলে একটা রিকোয়ারমেন্টের জন্য, তারপরও আপনারা 14-র মধ্যে 12 পেয়ে যাবেন। সুতরাং এটা আপনারা মাথায় রাখবেন, কেউই মাথা গরম করবেন না কোশ্চিন পড়ে, ঠিক আছে? আসলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমার সময়ে, আমি যেমন মোর দেন 500 প্র্যাকটিস করেছিলাম, মোর দেন 500,
তো এই জন্য আমার ধরেন যে মানে কি বলবো মানে এসএসসি এই ফান্ডামেন্টাল ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং মানে এই আইসিএমইবি তে যত অ্যাকাউন্টিং আছে ক্যাশ ফ্লোতে আর কখনো কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তো আপনাদেরকে অ্যাটলিস্ট 50টা প্র্যাকটিস করতে হবে, এর মধ্যে এই বই থেকে 25টা করবেন আর বাকি 25টা কোশ্চিন করবেন। এই 50টা কোশ্চিন প্র্যাকটিস করলেই আপনাদের এই 14 মার্ক শিওর হয়ে যাবে, ঠিক আছে? এইটুকুও যদি আপনারা না করতে পারেন এবং বুঝে বুঝে না করতে পারেন তাইলে আসলে তাদের জন্য আফসোস। হ্যাঁ, তো দেখেন, প্রথমে হবে ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বসাইলাম, সাপোজ ধরেন 100। তারপরে কি বসাবো, ওপেনিং ব্যালেন্স অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত, 70। তাহলে ছিল 70 হয়েছে 100, তার মানে ইনক্রিজ হয়েছে, বেড়ে গেছে। নেট ইনক্রিজ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত, 30। তাহলে এটা আমার হয়ে গেল, ফার্স্ট পার্ট আমার শেষ। এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে 3 ভাগে ভাগ করা হয়, সেই 3টা আমি এখন লিখবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে ভাগ করা হয় অপারেটিং অ্যাক্টিভিটিতে, তাহলে আমরা লিখবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এটা পেজের অর্ধেক নিয়ে নিবে, কারণ এটা সবচেয়ে বড়। দিয়ে 2 নম্বরে আমরা লিখবো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আর 3 নম্বরে আমরা লিখবো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লোকে এই 3টা অ্যাক্টিভিটিসে ডিভাইড করা হয়, এই জন্য আমি আলাদা কালি ইউজ করলাম, ঠিক আছে? এখন আমরা এই 3টা অ্যাক্টিভিটিস সম্পর্কে আসলে শিখবো, ঠিক আছে? আচ্ছা, আর এই যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা শুরু করব আমরা নেট ইনকাম দিয়ে। নেট ইনকাম বা নেট প্রফিট, ঠিক আছে, যাই বলেন, নেট ইনকাম। আচ্ছা, নেট ইনকাম দেওয়ার পরে আমার আরেকটা হেডিং আসবে, সেটাকেও আমি লিখে দিই, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফর, অ্যাডজাস্টমেন্টস ফর। অ্যাডজাস্টমেন্টস ফরের এখানে 2টা জিনিস আসবে। আহ, একটা আসবে একটা আসবে হলো নন ক্যাশ অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস প্লাস 2 নম্বরে আসবে নন অপারেটিং অ্যাক্টিভিটিস। একটা হচ্ছে নন ক্যাশ অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে নন অপারেটিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? আচ্ছা, ক্লাস শেষে এজাজ ভাই আমার সাথে একটু কথা বলেন তো ফোনে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কি হলো, একটা হলো নন ক্যাশ অ্যাক্টিভিটিস, একটা হলো নন অপারেটিং অ্যাক্টিভিটিস। এই 2টা কোথায় আসবে? এই 2টা আসবে অ্যাডজাস্টমেন্ট ফর। অ্যাডজাস্টমেন্ট ফর এই যে লিখি এর পরই এইটা আসার পর এইবার আমরা কি লিখবো, এইবার আমাদের আরেকটা হেডিং আসবে, সেটা হলো অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। যারা রেশিও পড়েছি আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল বলতে কি বোঝায়। ওয়ার্কিং ক্যাপিটাল এই কথাটার মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস।
আচ্ছা, তাহলে আমি আরেকবার বলি, নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এটা তিনটা পার্টে বিভক্ত। প্রথমে আমরা লিখবো নেট ইনকাম, তারপরে লিখবো অ্যাডজাস্টমেন্ট ফর এর মধ্যে কি কি থাকে, নন ক্যাশ অ্যাক্টিভিটিস, নন অপারেটিং অ্যাক্টিভিটিস, এগুলো কি আমি সেটা বুঝাই দিব। তারপরে কি আসবে, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তাহলে এই জায়গাটুকুতে আমাদের আসবে হলো কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস। ঠিক আছে, তাহলে আমাদের এই ফার্স্ট পার্টটা শেষ। এবং এখানে আমি একটু বলে দিই নন ক্যাশ অ্যাক্টিভিটিস কি। নন ক্যাশ অ্যাক্টিভিটিস যেমন ডেপ্রিসিয়েশন, এটা এমন একটা এক্সপেন্স যার জন্য কাউকে কোনো ক্যাশ দিতে হয় না, এটাকে নন ক্যাশ এক্সপেন্স বলে। যেমন অ্যামোর্টাইজেশন, নন ক্যাশ এক্সপেন্স। ঠিক আছে, এইগুলোকে বলা হয় নন ক্যাশ অ্যাক্টিভিটিস। আচ্ছা, আর একটা হচ্ছে নন অপারেটিং অ্যাক্টিভিটিস, তার মানে মেন বিজনেস বাদ দিয়ে অন্য বিজনেসের অ্যাক্টিভিটিস। সাপোজ ধরেন আমার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আমার কাজ প্রোডাকশন করা। এখন আমার আগের মেশিনারিজ গুলো প্রোডাকশন ক্যাপাসিটি কমে গেছে, বিধায় আমি সেই মেশিনারিজ গুলো সেল করে দিব, সেল করে আমি নতুন মেশিনারিজ কিনবো। তাহলে এই যে মেশিনারিজ সেল করব, এটা হচ্ছে আমার নন অপারেটিং অ্যাক্টিভিটিস। কারণ কি, আমি তো মেশিনারি কিনা বেচা করি না, আমি গার্মেন্টস এর প্রোডাকশন করি, বাট আমার ব্যবসার জন্য পুরাতন মেশিন আমি বিক্রি করে নতুন মেশিনারি কিনবো। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে এটাকে বলা হয় নন অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে সেই মেশিনারিজ বেস যে আমার প্রফিট হতে পারে অথবা লস হতে পারে, সেই যেটাই হোক, প্রফিট হোক বা লস হোক, সেটা এই অ্যাডজাস্টমেন্টের পরে আসবে। লস ওয়ান সেল, প্রফিট ওয়ান সেল, এগুলো যাই হোক এই অ্যাডজাস্টমেন্ট ফরের পরে আসবে। ঠিক আছে, তাহলে এখানে দুইটা জিনিসই আসবে। আসার পরে আমরা কি করব, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস হেডিং দিয়ে এইটিকে যোগ করব, এইটিকে আমরা যোগ করব। যোগ করলে এখানে একটা অ্যামাউন্ট আসবে, সেখান থেকে আমরা কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস কে বসাবো। বসাইলে আমাদের ফার্স্ট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কমপ্লিট। আচ্ছা, এখন আমরা দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয়টাতে কি বলছে দেখেন, বলছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এই যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তার মানে কি, মানে হচ্ছে, আচ্ছা আমি আরেকটা কথা আপনাদেরকে শুরুতেও বলেছিলাম, আবার বলি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সব সময় নিচ থেকে উপরের দিকে যায়। তো আমি নিচ থেকেই আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমরা কি করব, ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট লিখবো, তারপরে ওপেনিং ব্যালেন্স অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট লিখবো, এগুলো কোশ্চেনে দেওয়া থাকবে। দিয়ে আমরা অ্যান্সারটা বের করে নিব, নেট ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে। যদি ইনক্রিজ হয় নেট ইনক্রিজ, আর ডিক্রিজ হলে লিখবো নেট ডিক্রিজ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। লিখলাম, লেখার পরে এখানে দেখেন ফার্স্ট হেডিং কি, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। নিচ থেকে উপরে যেহেতু যাবে, আমরা নিচ থেকে শুরু করব। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি পড়ে, এইটা আগে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। আমি নিচ থেকেই যাই, তাহলে আপনারা খুব ভালো করে জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা, আমি জাস্ট দেখাই, আপনারা দেখতে থাকেন। সাপোজ একটা কোম্পানি, একটা কোম্পানি একটা কোম্পানি আমি রেজিস্ট্রেশন করাবো, একটা কোম্পানিকে আমি রেজিস্ট্রেশন করাবো। রেজিস্ট্রেশন করানোর জন্য আমাকে যেতে হবে কোথায়, আর জে এস সি তে। আর জে এস সি মানে কি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি। সেখানে আমি যে বললাম যে আমি একটা কোম্পানি বানাতে চাই, তো তারা বললো যে ওকে, আপনার কোম্পানি রেজিস্ট্রেশন করে নেন, শর্ত সাপেক্ষে যা যা লাগে সব দিয়ে আমি আমার কোম্পানি রেজিস্ট্রেশন করলাম। আমি কি বানাবো, আমি এমন একটা স্নো বানাবো যেটা ব্যবহার করলে এই স্নো সবাই ধবধবা সাদা হয়ে যাবে, বাংলাদেশে আর কালো থাকবে না, এমনকি পৃথিবীতেও কালো আর মানুষ থাকবে না। ঠিক আছে, তো এরকম যে আমি একটা স্নো কোম্পানি বানাবো, এটার আমি রেজিস্ট্রেশন করে চলে আসলাম। সবার আগে এই কোম্পানির জন্য, মানে কোম্পানি পরিচালনা করতে গেলে, কোম্পানিটাকে ইস্টাবলিশ করতে গেলে আমার কি লাগবে, সবার আগে লাগবে ফাইন্যান্স। ফাইন্যান্স লাগবে মানে অর্থায়ন। আচ্ছা, এখন এই যে ফাইন্যান্স, এটা কোম্পানির ফাইন্যান্স কোথায় থেকে আসে, কোম্পানির ফাইন্যান্স আসে ক্যাপিটাল থেকে। কোথায় থেকে আসে, ক্যাপিটাল থেকে। কোম্পানির ফাইন্যান্স আসে ক্যাপিটাল থেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমি ছবি দিয়ে দিব, আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন।
একটা কোম্পানি আরটিএসসি থেকে রেজিস্ট্রেশন করেছি, করার পরে আমার কোম্পানি চালাতে গেলে সবার আগে লাগবে ফাইন্যান্স। ফাইন্যান্স কোথায় থেকে আসে? ক্যাপিটাল থেকে। ক্যাপিটালটা দুই ভাগে আমাদের বিভক্ত, ঠিক আছে? ক্যাপিটালটা আমাদের দুই ভাগে বিভক্ত। আচ্ছা, একটা হচ্ছে অন ক্যাপিটাল। অন ক্যাপিটাল মানে কোম্পানির নিজস্ব ক্যাপিটাল। আচ্ছা, আরেকটা হচ্ছে লোন ক্যাপিটাল। লোন ক্যাপিটাল। আচ্ছা, লোন ক্যাপিটালকে ডেব্ট ক্যাপিটালও বলা হয়, ঠিক আছে? মানে যেহেতু ধার করা, ডেব্ট ক্যাপিটাল। আপনাদের জানার জন্য আমি লিখে দিলাম। আচ্ছা, এখন দেখেন এই যে অন ক্যাপিটাল মানে কোম্পানির নিজস্ব ক্যাপিটাল, এটা কাকে বলা হয়? আর লোন ক্যাপিটাল বা ডেব্ট ক্যাপিটাল এইটা কাকে বলা হয়? এটা আমাদের জানা দরকার। তাহলে ওন ক্যাপিটাল একটা জিনিস দিয়েই হয়, একটা জিনিসকেই শুধু ধরা হয়, সেটা হচ্ছে শেয়ার। সেটা হচ্ছে শেয়ার। শেয়ারকে বলা হয় কোম্পানির ওন ক্যাপিটাল। আর লোন ক্যাপিটালের মধ্যে তিনটা জিনিস পড়ে। এক নম্বরে হলো ডিবেঞ্চার, দুই নম্বরে হলো বন্ড, তিন নম্বরে হচ্ছে লং টার্ম লোন। লোন। আচ্ছা, এই যে চারটা জিনিস মানে ওন ক্যাপিটালে একটা আর লোন ক্যাপিটালে তিনটা। ওন ক্যাপিটালে কি আছে? শেয়ার। আর লোন ক্যাপিটালের মধ্যে কি আছে? ডিবেঞ্চার, বন্ড, লং টার্ম লোন। এই চারটা জিনিস দিয়ে আমাদের কি হয়? আমাদের ফাইন্যান্স ম্যানেজ হয়। এই চারটা জিনিসের মাধ্যমে আমরা ফাইন্যান্স পাই। এই জন্য ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে এই চারটা জিনিসই যাবে। এই চারটা জিনিস কোথায় যাবে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে। আচ্ছা, এই চারটা জিনিস কোথায় যাবে? এই চারটা জিনিস যাবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে। তাহলে ওই যে আমরা ক্যাশ ফ্লোতে নিচে যে হেডিংটা আমাদের আছে, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ, সেখানে তাহলে কি কি যাবে? একটা যাবে শেয়ার, একটা যাবে ডিবেঞ্চার, একটা যাবে বন্ড, একটা যাবে লং টার্ম লোন, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদেরকে আমি আরেকটা ফাইন্যান্সের খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা সম্পর্কে শিখাবো। ফাইন্যান্সের একটা ফর্মুলা আছে যে ইনভেস্টমেন্ট করলে রিটার্ন পাওয়া যায়। কি পাওয়া যায়? রিটার্ন পাওয়া যায়। আচ্ছা, আমি লিখে দিই। ইনভেস্টমেন্ট, আচ্ছা, করলে রিটার্ন পাওয়া যায়। ইনভেস্টমেন্ট করলে রিটার্ন আসে, রিটার্ন পাওয়া যায়। পাওয়া যায়। তাহলে আপনি যে একটা কোম্পানিতে শেয়ার কিনবেন, তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যে শেয়ার কিনবেন মানে সেখানে ইনভেস্টমেন্ট করবেন, সেখানে আপনি টাকা দিবেন কোম্পানিটাকে। হ্যাঁ, তো শেয়ার কিনলে আপনার রিটার্নটা কি? রিটার্ন হচ্ছে কোম্পানি আপনাকে ডিভিডেন্ড দিবে। ডিভিডেন্ড মানে কি? লভ্যাংশ। কোম্পানি সারা বছর ব্যবসা করে যে লাভ পাবে তার মধ্যে কিছু অংশ লাভ আপনাকে তারা দিবে। এটাকে বলা হয় ডিভিডেন্ড। শেয়ার কিনলে কি পাওয়া যায়? ডিভিডেন্ড পাওয়া যায়। আচ্ছা, এবার দুই নাম্বার, আপনি যদি ডিবেঞ্চার, বন্ড বা লং টার্ম লোনে ইনভেস্ট করেন তাহলে কি হবে? ডিবেঞ্চার, বন্ড, তারপরে হচ্ছে লং টার্ম লোন, এগুলোতে যদি ইনভেস্ট করা হয় তাহলে কি পাওয়া যায়? ইন্টারেস্ট পাওয়া যায়। প্রত্যেক বছর শেষে আপনাকে নির্দিষ্ট হারে একটা ইন্টারেস্ট তারা দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? শেয়ার কিনলে পাওয়া যায় ডিভিডেন্ড, আর ডিবেঞ্চার, বন্ড বা লং টার্ম লোনে ইনভেস্ট করলে পাওয়া যায় হচ্ছে ইন্টারেস্ট। তার মানে আমাদের এই যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, সেখানে শেয়ার আসবে, ডিবেঞ্চার আসবে, বন্ড আসবে, লং টার্ম লোন আসবে, সাথে সাথে এগুলোতে ইনভেস্ট করার ফলে যা আসে যেমন ডিভিডেন্ড এবং ইন্টারেস্ট সেটাও আসবে, ঠিক আছে? এই টোটাল জিনিসগুলো আমাদের কোথায় আসবে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিতে আসবে, ঠিক আছে? কারণ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজেরই আমরা ক্লাসিফিকেশন এতক্ষণ পড়লাম, ঠিক আছে? তো আমি আবার একটু 1 মিনিটের জন্য বলে দিই, আপনাদের ক্লিয়ার কনসেপ্ট আসুক।
একটা কোম্পানি আমি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি থেকে ইনকর্পোরেট করলাম, মানে রেজিস্ট্রি করে নিয়ে আসলাম, রেজিস্ট্রেশন করালাম যে এটা আমার কোম্পানি। আচ্ছা, তো এই কোম্পানি চালাতে গেলে সবার আগে আমার লাগবে ফাইন্যান্স, মানে টাকা লাগবে, টাকা। এই টাকা আসে কোথায় থেকে? ক্যাপিটাল থেকে। ক্যাপিটাল কেন? কারণ বিজনেসে বিজনেসম্যান যে ইনভেস্ট করে সেটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটালটা দুই ভাবে পাওয়া যায়, একটা একটা নিজস্ব ক্যাপিটাল ওন ক্যাপিটাল, আর একটা হলো ধার করা ক্যাপিটাল লোন ক্যাপিটাল। আচ্ছা, তাহলে ওন ক্যাপিটালের মধ্যে একটা জিনিসই ধরা হয়, সেটা হচ্ছে শেয়ার। ঠিক আছে, আর লোন ক্যাপিটালের মধ্যে তিনটা জিনিস থাকে: ডিবেঞ্চার, বন্ড, লং টার্ম লোন। তাহলে এই ওন ক্যাপিটালের একটা আর এখানকার তিনটা, এই চারটাই কি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, কারণ ফাইন্যান্স এদের দ্বারাই অ্যারাইজ হয়। শেয়ার, ডিবেঞ্চার, বন্ড এগুলো কোম্পানি বিক্রি করে, বিক্রি করেই ফাইন্যান্স ম্যানেজ করে। ঠিক আছে, সুতরাং এটাকে বলা হয় ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, কোম্পানি তো এগুলো বিক্রি করে টাকা পাইলো, এইগুলো যারা কিনলো কোম্পানি তাদেরকে কি দেয়? তাদেরকে দেয় ডিভিডেন্ড আর ইন্টারেস্ট। সুতরাং এই দুইটা জিনিসও ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আসবে। কেন? কারণ ফাইন্যান্সের একটা মেজর ফর্মুলা হচ্ছে ইনভেস্ট করলে রিটার্ন পাওয়া যায়। তাহলে আমি যে শেয়ারে ইনভেস্ট করব, আমি সাপোজ ধরেন এসিআই কোম্পানির শেয়ার কিনলাম 1 লাখ টাকার, তো আমি যে 1 লাখ টাকা তাদের কাছে ফেলে রাখলাম, তারা একটা কাগজ ধরাই দিল আমাকে, আমার লাভ কি ভাই? বছর শেষে তারা আমাকে একটা প্রফিট দিবে, যেটাকে ডিভিডেন্ড বলা হয়। ঠিক আছে, তো এই কারণেই তো আমি শেয়ার কিনবো, যে আমি এখানে শেয়ার কিনলে আমার লাভ হবে। লাভের আশাই তো সবাই এটা করে, তাই না? যে ধরেন যে আমি আবুল খায়ের কোম্পানির একটা ডিবেঞ্চার কিনলাম, হ্যাঁ, বা বন্ড কিনলাম, তো আমার লাভ কি? আমার লাভ হচ্ছে, যখন দুইটা লাভ হয়, যখন আমি কিনবো ওদের ফেস ভ্যালু মানে টাকার গায়ে যেমন 100 টাকা লেখা থাকে, এরকম সাপোজ ধরেন ডিবেঞ্চার বা বন্ডের গায়েও লেখা থাকে রেট, সেই রেটের চেয়ে একটু কম দামে পাওয়া যায়, যেটা আবার যখন বিক্রি করব সেই পুরো দামটাই পাওয়া যাবে যেটা গায়ে লেখা থাকে। এটা একটা লাভ। আর 2 নম্বর লাভ হচ্ছে প্রত্যেক বছর ফিক্সড একটা ইন্টারেস্ট দিবে, যেটা ব্যাংক রেটের চেয়ে হায়ার হয়। কারণ ব্যাংক ধরেন এখন কত দিচ্ছে? 8%। অবশ্যই ডিবেঞ্চার, বন্ড বা লং টার্ম লোনের ক্ষেত্রে এটা বেশি হবে। কেন বেশি হবে? কারণ যদি সমান সমান হয় তাহলে তো কেউ আর ডিবেঞ্চার বন্ড কিনবে না, সবাই ব্যাংকেই রেখে দিবে, তাই না? রেখে ইন্টারেস্ট নিবে। এই জন্য ডিবেঞ্চার বা বন্ড বা লং টার্ম লোনে ইন্টারেস্ট একটু বেশি দেওয়া হয়, ব্যাংকের তুলনায় কম্পারিজনে বেশি দেওয়া হয়। তো যাই হোক, এগুলো আমরা পরে শিখবো। তাহলে আপনাদেরকে এই চারটা জিনিস তো অবশ্যই আছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর সাথে সাথে ডিভিডেন্ড ইন্টারেস্টও আছে। এই সব কিছু মিলায় আমাদের কি হবে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ হবে। এটা আমি ছবি দিয়ে দিব, হ্যাঁ, আপনারা জাস্ট ফরম্যাটটা আগে বুঝেন, তাইলে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ কমপ্লিট। এটার আমি ছবি ওখানে দিব। আচ্ছা, এবার আমি ধরেন ফাইন্যান্স পেয়ে গেলাম, আমি শেয়ার বেচেছি 1 কোটি টাকার, ডিবেঞ্চার বেচেছি 50 লাখ টাকার, আমার 1.5 কোটি টাকা হয়ে গেছে। তাহলে এই টাকাটা দিয়ে এবার আমি কি করব? আচ্ছা দেখেন, প্রথমে আমার ফাইন্যান্স ম্যানেজ হলো, নিচ থেকে যেহেতু উপরে যাবে। এরপরে আমি কি করব? ওই 1.5 কোটি টাকা দিয়ে সবার আগে আমি একটা অফিস ভাড়া করব, একটা ফ্যাক্টরি ভাড়া করব, করার পরে আমি কি করব? মেশিনারিজ কিনবো। ঠিক আছে, পুরাতন মেশিনারিজ সেল করব। তারপরে দেখা যাচ্ছে যদি নিউ বিজনেস হয়, সেলের কিছু নাই, নতুন বিজনেসে আমি জাস্ট মেশিনারিজ কিনবো, ল্যান্ড কিনবো, বিল্ডিং কিনবো। হ্যাঁ, তো মানে বড় বড় যেগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলা হয়, মানে যেগুলো বড় বড় কিনা, যেমন ধরেন বিল্ডিং কিনা, হ্যাঁ, তারপরে আপনার মেশিনারিজ কিনা, তারপরে ধরেন আপনার ল্যান্ড কিনা, হ্যাঁ, এই ধরনের যে অ্যাক্টিভিটিস গুলা সেগুলোকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের যে ব্যয়গুলা সেটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে আসবে। তার মানে আমি ইনভেস্ট করছি, আমি মেশিনে ইনভেস্ট করছি, আমি বিল্ডিং এ ইনভেস্ট করছি, আমি ল্যান্ডে ইনভেস্ট করছি। কারণ হচ্ছে আমার ফ্যাক্টরি লাগবে, আমার অফিস লাগবে, আমাকে অনেক কিছু কিনতে হবে। ঠিক আছে, অনেক কিছু করতে হবে, ফ্যাক্টরি বানাতে হতে পারে বা কিনতে হতে পারে। হ্যাঁ, তো এইখানে কি হয়? এখানে নন কারেন্ট অ্যাসেট বলা হয় এটাকে। নন কারেন্ট অ্যাসেটের পারচেস আর সেল আসে ইনভেস্টিং অ্যাক্টিভিটিতে। ঠিক আছে, তো এটা আমি এখানে একটু লিখে দিই। নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেটের একটা আসতে পারে পারচেস। ঠিক আছে, আচ্ছা, একটা আসতে পারে সেল। আচ্ছা, নন কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি পড়ে সেটাও আমরা একটু জেনে নিই। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে হলো 1 নম্বরে পিপিই। ঠিক আছে, পড়ে হলো ইনট্যাঞ্জিবল অ্যাসেট, অ্যাসেট। আর কি পড়ে? লং টার্ম
ইনভেস্টমেন্ট। ভাইয়া, জি, বলেন আপু। আচ্ছা আমি মানে একটু ব্যাকআপটা কোশ্চেন করি, একটু মার্কস এনে একটু ফার্স্টে। আমি যে করার সময় ভাইয়া দেখলাম যে ইনকাম স্টেটমেন্ট আচ্ছা আচ্ছা, ব্যালেন্স শিট একটু করার থামেন, একটু সময়। থামেন। হ্যাঁ আপু বলেন। আচ্ছা, ইনকাম স্টেটমেন্ট এবং হচ্ছে ওই যে ব্যালেন্স শিট করার সময় দেখলাম যে ভাইয়া এক সেটের ওখানে লোন আছে এক জায়গায় 2 নাম্বার না 3 নাম্বার অঙ্কে। এখন এই জি, এক সেটের মধ্যে আবার লোন হয় নাকি কখনো? এটা আমার একটা মানে কেমন জানি লাগলো আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি এই টপিকটা নিয়ে পার্সোনালি আমার পরে সাথে কথা কথা বলবো। বলেন। ঠিক আছে, হ্যাঁ, এখন আচ্ছা আমরা ঠিক একটা টপিকে আছি তো, ফ্লোটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আমি তো ঠিক আছে, বলেছি ঠিক আছে, আপনারা থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপে আমাকে কোশ্চিনটা সেন্ড করে দিবেন, যে জায়গায় প্রবলেম সেটা ইয়েলো লাইটার দিয়ে মার্ক করে দিবেন যে ভাইয়া এই জায়গাটা বুঝতে পারছি না, আমি কুইক অ্যান্সার দিব আপনাদেরকে, আপনাদের পড়াশোনাটা ঠিক যেন আছে, হয়। হ্যাঁ, আপ- ঠিক ঠিক আছে, আছে। আমরা এখন একটা অন্য ভিন্ন টপিকে আছি তো, এখন যদি ওইদিকে যাই তাহলে এই পড়াটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমাদের মাত্র 1.5 মিনিট টাইম আছে, আমরা একটু ফরম্যাটটা শেষ করে ফেলি। তাহলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে আমরা শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, লং টার্ম লোন পাইলাম, এটা রিলেটেড যত কিছু ফাইন্যান্সিং এ আসবে। আর এখানে হলো নন কারেন্ট অ্যাসেট, পারচেস আর সেল আসবে। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে তিনটা জিনিস পড়ে, একটা পিপিই, একটা ইনটেনজিবল অ্যাসেট, একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আহ, 1 2 3। আচ্ছা, আর ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে কি পড়ে? 1 নম্বরে পড়ে শেয়ার, হ্যাঁ, 2 নম্বরে হলো ডিবেঞ্চার, আমি তারপরে 3 নম্বরে হচ্ছে বন্ড, আর 4 নম্বরে হচ্ছে লং টার্ম লোন। লং টার্ম লোন, এই 4টা জিনিস রিলেটেড যা আসবে তা এখানে আসবে। এর মধ্যে সে ডিভিডেন্ড থাকতে পারে, ইন্টারেস্ট থাকতে পারে, ঠিক আছে। আর এখানে এই 3টা জিনিস রিলেটেড যা আছে আসবে, আর উপরেটা তো আমরা আলোচনা করেছি। তারপর আবার বলে দিই, নেট ইনকাম দিয়ে শুরু করব। অ্যাডজাস্টমেন্ট ফরে 2টা জিনিস আসবে, নন ক্যাশ অ্যাক্টিভিটিস, যেমন ধরেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যামortization এক্সপেন্স, এরকম। আর নন অপারেটিং অ্যাক্টিভিটিস, যেমন ধরেন প্রফিট অন সেল অফ মেশিনারিজ, লস অন সেল অফ মেশিনারিজ, এগুলো আসবে এখানে। তারপরে কি করব, আমরা থার্ড হেডিং এ যাব, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তার মানে এই জায়গাটুকুতে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস এর ক্যালকুলেশনটা বসবে। এই হচ্ছে আমাদের টোটাল ফরম্যাট। হাফ টাইম হয়ে যাচ্ছে, লেস দেন 1 মিনিটে আছি। এইটা আমি ছবি দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখেন। 10 মিনিট পরে আমি এটার একটা পূর্ণাঙ্গ ক্যাশ ফ্লোর ম্যাথ করব, যাতে করে আপনাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়। একটা পারি, 2টা পারি, 3টা পারি, আমি সেটা আলোচনা করব। ঠিক আছে, আপনারা খুব